সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। সাথে আছি আমি মুস্তফা খন্দকার। পদত্যাগের পরপরই সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে এসেছে আর্থিক অনিয়ম ও ক্ষমতা অপব্যবহার, ব্যাংক দখল সহ বিভিন্ন অভিযোগ। বিরোধী দলগুলোর দাবি তাকে গ্রেপ্তার করা হোক। সরকারের মন্তব্য এসেছে একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছ থেকে। পদত্যাগের পর রাষ্ট্রপতির বিচারের উদাহরণ আছে বাংলাদেশে। কি আছে সদ্য সাবেক এই রাষ্ট্রপতির ভাগ্যে? রাজনৈতিক সিদ্ধান্তেই বা কি আসবে? এসব প্রশ্নের উত্তর খুঁজতে আজকের সম্পাদকীয় প্রশ্নের মুখে শাহাবুদ্দিন। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ABM মোশাররফ হোসেন, বিএনপি দলীয় সংসদ সদস্য, আছেন মারদিয়া মমতাজ, জামাত ইসলামের সংসদ সদস্য, এবং ডক্টর রাকিব আল হাসান, ইয়ং লিডার এবং রাজনৈতিক বিশ্লেষক। দর্শক, আপনারাও এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারেন। আলোচনায় অংশ নেওয়ার জন্য সরাসরি কল করতে হবে টেলিভিশনের পর্দায় দেখানো নাম্বারে। এছাড়াও ফেসবুকের মাধ্যমে আপনাদের মতামত পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জানিয়ে দেব আজকের প্রধান শিরোনাম। সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় সহযোগিতার ঘোষণা। নতুন কুড়ির সমাপনীতে বছরে একটি গাছ লাগানোর আহ্বান। শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনা, আজিজ, বেনজির সহ 41 জনের বিচার প্রক্রিয়া শুরু। গ্রেপ্তারি পরোয়ানা জারি। রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার চেষ্টার অভিযোগ। জামাত গণতান্ত্রিক দল কিনা প্রশ্ন মির্জা ফখরুলের। রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত হবে দলীয় ফোরামে। তফসিল ইস্যুতে কাল ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ। বিদ্যুতের প্রিপেড মিটারে চার্জ প্রত্যাহারের ঘোষণার পরও পকেট কাটছে গ্রাহকের। পাম্পেও গ্যাস সংকট, বাসায় পাল্টে গেছে খাবারের সূচি। আগামী সপ্তাহে সমাধানের আশা। এবং এক যুগ পর চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ কাজ শুরু। 18 মাসের মধ্যে উৎপাদন, কর্মসংস্থান হবে 1 লাখ মানুষের। $1 বিলিয়ন বেশি বিনিয়োগের আশা অর্থমন্ত্রীর। মোশাররফ ভাই, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। অনেকদিন পর আপনাকে পেলাম। আমরা রাষ্ট্রপতি সাবেক সদ্য বিদায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবকে নিয়ে কথা বলছিলাম। তার বিরুদ্ধে তো অনেক অভিযোগ আছে, কিন্তু তার যেটা ধরেন সংবিধানের যে 51 যেটার জন্য উনি নিজেই বলেছেন যে এই জন্য তার কোনো বিচার টিচার কোনো করা যাবে না, কিন্তু তিনি যখন অফিসে ছিলেন না, রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেনি, তার আগে তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। এবং দুদক কমিশনার থাকা অবস্থায় তিনি বেগম খালেদা জিয়ার একটা মামলা, যেটাই উনি জেল খাটলেন, সেটার জন্য চার্জশিটও উনি অনুমোদন দিয়েছিলেন। তো সব মিলিয়ে সরকার কেন তাকে বলছে তার বিচার করা যাবে না? এটা কি রাজনৈতিক কোনো বিষয়? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার দুই সহ আলোচক এবং দর্শক সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি যতদূর জানি, আমাদের অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন অনুসারে আছে, যখন রাষ্ট্রপতি তার দায়িত্বে পালন করেন সেখানে তাকে আর্টিকেল 51-এ তাকে দায়মুক্তি দেওয়া হয়েছে, কিন্তু এখন তো উনি রাষ্ট্রপতি নেই। সুতরাং উনি যদি কোনো অপরাধে জড়িত থাকে অথবা কোনো দুর্নীতিতে জড়িত থাকে, এখন তো তার বিচার করতে কোনো বাধা আছে বলে আমি মনে করি না। আর আমার মনে হয় ওনার এখন বিচার করা যায় আইনগতভাবে, কোনো সংকট হওয়ার কোনো কথা না। এখন উনি যদি এর আগে পূর্বের কোনো কর্মকাণ্ডে তার অপরাধ প্রমাণিত হয়, এখন তদন্ত করা যেতে পারে। হয়তো উনি দীর্ঘদিন রাষ্ট্রপতি ছিল বলে এটা সম্ভব হয়নি, কনস্টিটিউশনে দায় মুক্তি দেওয়া আছে রাষ্ট্রপতি থাকা অবস্থায়। এখন সেটা শুরু করতে পারে, দুদকও পারে, বা ওনার যদি আর্থিক কোনো দুর্নীতি হয়ে থাকে সেই ক্ষেত্রেও বিচার করা যেতে পারে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আপনার দলের অনেকেই, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তার বিরুদ্ধে মামলা করার কোনো সুযোগ নেই। না, সুযোগ নাই কেন নাই আমি তো এটা বুঝতে পারছি না। অবশ্যই আছে, কারণ উনি তো এখন আর রাষ্ট্রপতি নাই। আপনি কাউকে অপরাধ থেকে তো দায় মুক্তি আপনার দেওয়ার কারোই কোনো রাইট নেই। তো সুতরাং আমার মনে হয় এটা করা সম্ভব। মারদিয়া মমতাজ, সেটা হচ্ছে আপনার দল শুকরিয়া জানিয়েছে রাষ্ট্রপতির বিদায়ের পর, কিন্তু তার বিচারও দাবি করেনি। মানে সেটার পিছনে কি কারণ থাকতে পারে, কিংবা আপনারা কি মনে করেন না রাষ্ট্রপতি কোনো মানে আমলযোগ্য অপরাধ করেছে? রাষ্ট্রপতির বিদায়ের পরে আসলে অনেকগুলো জিনিস আমাদের সামনে আসে। বাংলাদেশে 17 জন পর্যন্ত রাষ্ট্রপতি ছিলেন, এর মধ্যে মাত্র 4 জন তাদের মেয়াদ পূর্ণ করতে পেরেছেন। আমরা তো শুরুর অধিবেশনের প্রথম দিন থেকেই বলে আসছি যে এই রাষ্ট্রপতির অধীনে একটা গণতান্ত্রিক সরকার থাকতে পারে না, কারণ এর আগে এই রাষ্ট্রপতিকে যারা নির্বাচিত করেছিল তারা কোনো গণতান্ত্রিক সরকার ছিল না। আমরা সেই নির্বাচনকে অস্বীকার করি। সেক্ষেত্রে এটা মাথায় যদি রাখি, তাহলে বিএনপি তখন বলেছে আমাদেরকে, বা সরকার যদি আমরা বলি, যে সাংবিধানিক
কন্টিনিউটি, এটার জন্য তাকে রাখা সংবিধানের দরকার। ধারাবাহিকতা রক্ষার জন্য। কিন্তু এখন যখন এটা হচ্ছে, এখন তো ওনার মেয়াদ তো শেষ হয়নি, তাহলে এখন কেন এটা করা হচ্ছে? আমাদের উনি কাছে তো প্রশ্নগুলোর স্বেচ্ছায় পদত্যাগ জবাব নাই। করছেন ওনার শারীরিক অসুস্থতা দেখিয়ে। এটা তো আমরা হ্যাঁ, আপনিও বলছেন শারীরিক আমরা তো অসুস্থতা দেখিয়ে। কাগজটা তো সেটাই দেখছি আমরা। রাষ্ট্রপতি থাকা অবস্থায় তো চিকিৎসা করতে অসুবিধা নেই, বরং রাষ্ট্র সেটার দায় বহন উনি আবার করবে। একটা জিনিস বলেছে যে অনেক সময় উনি ভুলে যান, এবং ওনার মানে শারীরিক অক্ষমতা এতই যা খারাপ। করেছেন সেগুলো ভুলে যাওয়াই মনে হয় ওনার জন্য ভালো। এখানে অনেকগুলো প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা আসলে সরকারের সাথে রাষ্ট্রপতির কোনো একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর খবর বুঝতে পারছি না, কিন্তু এখানে কিছু একটা আছে, কারণ দুই পক্ষকে দায়মুক্তি দিতে চায়। দ্বিতীয়ত হচ্ছে রাষ্ট্রপতি এর আগেও এমন কোনো চাকরি করেননি যেটাতে তার এমন ইনকাম হবে যে তিনি এখন তাহলে কি করবেন? বিদেশেও যদি চলে যান তার খরচ কে বহন করবে? এটার জবাব আমাদের কাছে নাই। তৃতীয়ত বাংলাদেশে এর আগে নজির আছে যে রাষ্ট্রপতির পদ থেকে অপসারণ হওয়ার পরে তাকে বিচারের মুখোমুখি হতে হয়েছে, এবং আমরা যদি 51 ধারা, যেটা মোশাররফ ভাই বলছিলেন, সেখানে কিন্তু কেবলমাত্র ফৌজদারি অপরাধের কথা বলা আছে। অন্যান্য কোনো বিষয়ে কিন্তু তার বিরুদ্ধে রাষ্ট্রপতি থাকা অবস্থায়ও তিনি যদি যে অন্যায় করেছেন সেটাতে অসুবিধা নেই। শেষ প্রশ্ন হচ্ছে, অত্যন্ত বিতর্কিত একটি ব্যক্তির প্রতিনিধি হিসেবে তিনি ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছিলেন। সে সময়কার সমস্ত অর্থ বিষয়ক জবাবদিহিতা তার থেকে আদায় করা দরকার। আর না হলে আমি বলবো যে আমরা ইতিহাসের কাছে একটা ঋণ রেখে সামনে এগিয়ে যাচ্ছি, এটা আমাদের জন্য ভালো না। তাহলে একজন মানুষের যে কোনো দুর্নীতিবাজের টার্গেট হবে যে আমি একটা যে কোনো রাজনৈতিক দলকে ম্যানেজ করে একটা পদে যাব, রাষ্ট্রপতির পদে, যেন আমার সকল গুনাহ মাফ হয়ে যায়। বিষয়টা তো সেটা হওয়া উচিত না, কখনোই না। তাহলে আমি বলবো যে এখানে আইনমন্ত্রী কিন্তু শনিবারে অবশ্য অন্য কথা বলেছেন যে সরকার দেখবে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী যাকে সরকার দাবি করেন যিনি আইন বিশেষজ্ঞ, আমি একজন আইনের ছাত্রীও না আসলে, যতটুকু পড়ে বুঝি, সেখানে আমার কাছেই তার কথাকে অসঙ্গতিপূর্ণ মনে হচ্ছে। আচ্ছা রাকিব, সেটা হচ্ছে যে আমরা তো শাহাবুদ্দিনের ব্যাংক দখল, দুর্নীতি, নানা রকম তথ্য আমাদের কাছে এসছে, কিন্তু আবার আমরা আরেকটা নিউজও দেখেছি যে গভর্নমেন্টের সাথে তো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তাকে সেফ এক্সিট দিতে হবে, তাকে কোনো বিচার করা যাবে না তার ওই সময়, এরকম একটা খবরের কাগজে নিউজে এসছে। এবং ডেইলি স্টারে আমরা দেখছি যে তার সাথে হাসিনার একটা ফোন আলাপ মানে সরকারের কাছে তথ্য আছে। তো এই যে মাত্র 6 মাস হলো সরকারের, এখনো হয়নি, এই সময়ে তাকে চলে যাওয়ার কি এমন অপরিহার্যতা ছিল? আপনার কাছে কি মনে হয়? আপনাকে ধন্যবাদ, আমার সহ-আলোচক এবং দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। শুরুতে রাষ্ট্রপতি চুপ্পুর বিষয়টা বলি। সেটা হচ্ছে, ধরেন আপনি যে প্রসঙ্গগুলো তুললেন, সেই প্রশ্নগুলো তোলার আপনি ফার্স্টে যেটা বললেন যে ডেইলি স্টারের যে ইন্টারভিউ বা সংবাদপত্র দেখলেন, সেখানে কিন্তু আমি খুব দালালি, খুব বেশি জোরালো প্রমাণ আমার কাছে দেখেনি, এক নম্বর কথা। সেকেন্ড কথা হচ্ছে কি, লন্ডনে গিয়ে চুপ্পুর কেন হাসিনার সাথে কথা বলতে হবে? কথা বলতে তো সে বঙ্গভবনে বসেই পারে, এবং বলে নাই যে গত 1.5 বছর 2 বছর, এটা আপনি নিশ্চিত কি হবে? কিন্তু এই জায়গায় একটা কথা আছে যে কারণ ঢাকায় বসে যত সহজে কথা মানে কঠিন হয় কথা বলার জন্য, লন্ডনে অনেক সহজ, কারণ ঢাকায় তার প্রতিটা ইট কাটের তার কথা জানার আছে। আচ্ছা, সরকারের এখন তাহলে আমি আপনাকে আবার পাল্টা প্রশ্ন করি। ধরেন চুপ্পু সফরটা করেছিল যে মে মাসের 9 তারিখ থেকে 22 তারিখ সম্ভবত, এই টাইম ফ্রেমে। তার 2.5 মাস পরে আপনি কেন এটা আসলো? মানে 2.5 মাস কেন আসলো না? সরকারের কাছে তথ্য দেরিতে আসছে হয়তোবা। ওখানে গিয়ে যদি অন্য একটা ডিভাইস দিয়ে কথা বলে, তাহলে আপনি কিভাবে তথ্যটা পেলেন? আলটিমেটলি এগুলো কোনো কজ না। ব্যাপারটা হচ্ছে, ধরেন কজটা কি না, আমি আপনাকে বলি। সেটা হচ্ছে, ধরেন রাষ্ট্রপতি চুপ্পুকে বিএনপি ক্যারি করার কোনো কারণ নেই। 6 মাস তো করলো। 6 মাস কেন করছে আমি আসতেছি সে আলাপে। ধরেন ক্যারি করার কোনো কারণ নেই। এখানে আপা একটা কথা বলছিলেন যে গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার জন্য বিএনপিকে মিন করছেন, যে বিএনপি চাপ দিয়ে রেখেছিল, বা তখন এখানে অনেক প্রশ্ন কিন্তু আমরা শুরুর দিন থেকে বলে আসছিলাম যে কেন আপনি তাহলে মানে যারা এই সরকারটা কেন চুপ্পুর অধীনে শপথ নিল? 1 নম্বর কথা, শপথ নিল, তারপরে তার অধীনে আপনি সবগুলো অধ্যাদেশ তাকে দিয়ে জারি করালেন। শুধু তাই নয়, 25 নভেম্বর 2025 আপনি তাকে দিয়ে গণভোট অধ্যাদেশ আদেশ, যেটা সে পারে না, সেটাকেও আপনি আইন ভঙ্গ করে তাকে জোর করে এটা করাইছেন। তো যেটা আপনার পক্ষে যায়, যে পক্ষেই করেছে তার পক্ষে যায়, সেটা আপনি মেনে নিলেন, বাকিটা মেনে নিলেন না। এটা তো মানে সব দলের ক্ষেত্রেই। আবার আসলে বিএনপির ক্ষেত্রে, বিএনপি কেন 6 মাস পরে এটা মনে করলো? দেখুন, এই মুহূর্তে আসলে এটা আমাদের জুলাই সনদ, যেটা জুলাই সনদের মানে অধীনে, বা জুলাই স্বাক্ষরিত জুলাই সনদের অধীনে যেভাবে রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার কথা হয়, তো এটা 6 মাসের মধ্যে যদি হয় আর কি, এভাবেই আমি ধরে নিচ্ছি কাগজে কলমে, হাইপোথেটিক্যালি ওভাবেই হবে। তো ওভাবে হলে এভাবেই হওয়ার কথা। আর সেকেন্ড কথা হচ্ছে কি, ধরেন 6 মাস পরে যেহেতু
পরবর্তীর মানে বিএনপি সরকারের মেয়াদ তো 5 বছর, তো 6 মাস পরে যদি হয় তার মানে পরবর্তী ইলেকশনের টাইমে হয়তো এই রাষ্ট্রপতি হয়তো ক্ষমতা থাকবে বা তার অধীনে হয়তো তত্ত্বাবধায়ক সরকারটা গঠিত হবে। তো বিএনপিও মনে করেছে যে এই মুহূর্তে এটা একটা ফেভারেবল কন্ডিশন বা একটা সুইটেবল কন্ডিশন। আর রাষ্ট্রপতি চুপ্পু তো এটা বলে নাই যে আমাকে চাপ দিয়ে পদত্যাগ করাচ্ছে বা কোনো পক্ষ, সে বলেছে যে আমার এই অটোনমিক নিউরোপ্যাথি, এটা আমাদের ডাক্তারি ভাষা বলে ইনভলান্টারি নার্ভাস প্রসেসের একটা রোগ, যেটা সে বলেছে যে ভুলে যায়, সিঙ্কোপ হয়, ঘুরে পড়ে, ডিজিনেস হয়। তো এই ধরনের পেশেন্টগুলো তো স্বাভাবিকভাবে রাষ্ট্রের একটা বড় সাংবিধানিক পদে থাকতে পারে না যদি এটা সত্য হয়ে থাকে অটোনমিক নিউরোপ্যাথি। আর এই বয়সে এর আগে উনি ওপেন হার্ট সার্জারি পেশেন্ট আমি যতটুকু জানি, এবং ওনার বয়স শারীরিক জটিলতা অনেক রোগ রয়েছে, স্বাভাবিক এই বয়সগুলো থাকাটা খুব স্বাভাবিক। তো এই মুহূর্তে উনি পদত্যাগ করেছে একটা নিয়মে, এখন ওই নিয়মেই ভোটের প্রসেস অনুযায়ী আজকেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অলরেডি স্পিকারের সাথে, মানে যিনি এখন অস্থায়ী রাষ্ট্রপতি, তার সাথেও সিইসির বৈঠক হবে। কিন্তু এখানে হচ্ছে কি ধরেন আরেকটা বিষয় একটু দেখুন, ওই দায় মুক্তির ব্যাপারটা, এখানে হচ্ছে ওনার এই পিরিয়ড টাইমে ওনার বিরুদ্ধে দায় মুক্তি দেওয়া হয়েছে, কিন্তু ওনার আগে পরে কিন্তু দেওয়া হয়নি, আপাও বলছিলেন। তো সেক্ষেত্রে ধরেন এরশাদের কিন্তু দেখবেন মানে ছাড়ার 1 সপ্তাহের মধ্যে তাকে জেলে যেতে হয়েছে। তো এই ধরনের প্রমাণ কিন্তু আমাদের রয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে ধরেন শুধু তাই না, আপনি বেগম জিয়ার কথা উল্লেখ এরশাদের করলেন কিন্তু টোটাল রেজিমের কারণে এর সাথে তো আগে পরের কিছু ছিল না। না, এরশাদ তো একটা মানে কক্ষিগত করে ক্ষমতা নিয়েছে, তো অটোক্রেটিক রাষ্ট্রপতি ছিল, তাই না? এখন এই জায়গা থেকে আপনার শুধুমাত্র চুপ্পুর বেগম জিয়ারটা আপনার উদাহরণটা শুধু তাই না, আপনি দেখেন সে কিন্তু হাসিনাকেও সব জায়গায় দায় মুক্তি দিয়েছে। আপনার নাইকো দুর্নীতি মামলা বলেন, পদ্মা সেতুর বিশ্ব ব্যাংকের যে ইনভেস্টিগেশন রিপোর্ট, সেখান থেকেও, এবং অনেক অপকর্মই করেছে। তো আমি মনে করি তখন স্পেসিফিকলি এগুলো নিয়ে আগানোটাই বেটার। আর আপনি ওনাকে প্রশ্ন করেছিলেন যে জামাত স্পেসিফিকলি কিছু করতেছে কিনা, আমি কিন্তু জামাতের স্পেসিফিকলি কোনো অ্যাকশন দেখি নাই। কিছুক্ষণ আগে আরেকটা টকশোতে এনসিপি বলেছে তারা তাদের লিগেল টিম অনুযায়ী তারা এটা ডিসাইড করতেছে, কারণ আপনি তাকে তো যদি ধরতে হয় তাহলে স্পেসিফিকলি মানে আইনের অনুযায়ী যেতে হবে, মানে ঢালাওভাবে আপনাকে বললে তো হবে না। কিন্তু আমি দেখেছি যে জামাতের পক্ষ থেকে এখন অফিসিয়ালি তেমন কোনো মানে অগ্রগতি দেখা যায় না, কিন্তু আজাদি পার্টি তারা খুব ভোকাল, এখন আজাদি পার্টি করতেছে, আজাদি পার্টি আজাদি পার্টি মানে হাসিনুর রহমানের আজাদি পার্টি, আমি ব্যারিস্টার শাহরিয়ার কবিরকে সবসময় সামনে দেখি, তো ওই পার্টিটা বা ওই সংগঠনটাই এখন পর্যন্ত আমি দেখলাম যে তারা খুব বেশি বোল্ড মুভমেন্ট করতেছে। তো এটা জানি না শেষ পর্যন্ত কি পরিণতি হয়, বাট এখন পর্যন্ত আমাদের স্পেকুলেশনের জায়গা থেকে এটা মনে হচ্ছে যে এই পর্যায়ে এটা রয়েছে, কিন্তু এটাও যে খুব বেশি মানে আমার কাছে গুরুতর কিছু মনে হয়েছে সেটাও মনে হয়নি। মোশাররফ ভাই, সেটা হচ্ছে যে আমরা একটু নতুন রাষ্ট্রপতি নিয়ে কথা বলি। সেটা হচ্ছে যে আমাদের এই মার্দি আপা বললেন যে 4 জন রাষ্ট্রপতি ছিল বিএনপির, তারা কেউ পূর্ণ মেয়াদ পালন করতে পারেনি, এবং আমাদের 4 জন পেরেছেন, 4 জন পেরেছেন 17 জনের মধ্যে ওভারঅল হিস্ট্রিতে। কিন্তু বিএনপির আমি 2 জনকে দেখলাম, বি চৌধুরী এবং ইয়াজউদ্দিন, ওনাদেরকেও এক ধরনের মানে চাপের মধ্যে বিদায় নিতে হয়েছে। আর বি চৌধুরী তো অভিশংসনই করা হয়েছিল। নতুন রাষ্ট্রপতি যিনি আসবেন তার কাছে তিনি কি কোনো চ্যালেঞ্জের মুখে থাকবেন, কিংবা তা কেমন রাষ্ট্রপতি বিএনপি চয়েস করে, কোনো পলিটিক্যাল নাকি আবারও বাইরে থেকে সুশীল কাউকে আনবে? আমি যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, আমাদের কনস্টিটিউশনে কিন্তু একটা পরিবর্তন ঘটে যাচ্ছে। আমি মনে হয় রাজনৈতিকবিদরা এই ব্যাপারে খুব কেয়ারফুল থাকা উচিত। সেটা হলো আপনি দেখবেন যে শেখ হাসিনার 15 বছরে আপনি কিন্তু কেয়ারটেকারের বাদ দিয়ে একটা দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা করেছিলেন, যার জন্য রাষ্ট্রপতির খুব একটা গুরুত্ব ছিল না। কিন্তু এখন কিন্তু কনস্টিটিউশন চেঞ্জ হয়, অলরেডি কেয়ারটেকার এস্টাবলিশড হয়ে গেছে, হ্যাঁ, পঞ্চম সংশোধনী বাতিল হওয়ার কারণে অটোমেটিক Restore করছে। 13তম রেস্টোর করে গেছে। সুতরাং আপনাকে আগামীতে রাষ্ট্রপতির পদটা, বিশেষ করে ইন্টিরিয়াম গভর্নমেন্ট তত্ত্বাবধায়ক সময় খুব ইম্পর্টেন্ট। তাকে টোটাল ক্ষমতা কিন্তু তাকে আবর্ত করে কেন্দ্রভূত হবে। আমরা অভিজ্ঞতা কি দেখেছি, আপনি দেখেন পলিটিক্যাল যদি প্রেসিডেন্ট হয়, সে তার মধ্যে সাহস থাকে, তার মধ্যে কমিটমেন্ট থাকে, তার মধ্যে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার মতো সেই সক্ষমতা থাকে। যেটার উদাহরণ 1996 সালে যারা নাসিম যখন অভ্যুত্থান করতে চেয়েছিলেন, তৎকালীন রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস কিন্তু তার প্রজ্ঞা, মেধা এবং সাহস দিয়ে সেটা ঠেকিয়ে দিয়ে বাংলাদেশকে রক্ষা করেছিলেন। কিন্তু আপনি দেখেন 111 সেখানে প্রফেসর ইয়াজউদ্দিন কিন্তু সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, কারণ তার সেই রাজনৈতিক জ্ঞান ছিল না, পরিস্থিতি মোকাবেলার মতো সেই সাহস ছিল না, এবং সর্বোপরি তার কমিটমেন্ট ছিল না। তা আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামী দিনে যাকেই করুক না কেন, রাষ্ট্রপতি অবশ্যই পলিটিক্যাল হওয়া উচিত। কারণ আপনার একজন রাজনীতিবিদরে অনেকে গালাগালি দেয়, অনেককে তাকে নানাভাবে চিহ্নিত করে, তার কিন্তু রাষ্ট্র, দেশের প্রতি, মানুষের প্রতি একটা কমিটমেন্ট থাকে, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। তার মানে কেয়ারটেকার সরকারের কারণেই কি আপনি চাচ্ছেন যে রাষ্ট্রপতি আরো বোল্ডলি একজন ব্যক্তি থাকুক, মানে মেরুদণ্ড? অবশ্যই এটা দরকার, কারণ আপনি দেখেন এখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আছে, এবং পলিটিক্যাল গভর্নমেন্টের পিছনে কিন্তু তারা একটা সংগঠন আছে। যেমন ইউনূস সরকারের আমলে আপনি দেখবেন বারবার তারা বলতো যে আমাদের তো কোনো সংগঠন নাই,
আমাদেরকে কেউ সহযোগিতা করার মতো কোনো জায়গা নাই, কিন্তু অ্যাজ এ পলিটিক্যাল পার্টি বলে বিএনপি বলেন, তার একটা বিশাল সাংগঠনিক ভিত আছে। জামাত ইসলাম বলে তার সাংগঠনিক ভিত আছে। তো ওই ইন্টিরিয়াম গভর্নমেন্টের সময় কিন্তু যিনি রাষ্ট্রপতি থাকবেন, এই যে এখন প্রধানমন্ত্রীর ক্ষমতা 3 মাসের জন্য কিন্তু রাষ্ট্রপতির কাছে চলে যাবে, বিশেষ করে সশস্ত্র বাহিনীর যেই ক্ষমতাটা। তো তৎকালীন সময় তাকে কিন্তু সেই দক্ষতার সাথে এটা মোকাবেলা, যার জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা যে কোনো রাজনৈতিক লোক এখন যারা আমাদের নীতি নির্ধারক তারা সিদ্ধান্ত নেবে যে আসলে কি করবে। এক, তারপর আপনি বলছেন এই যে বর্তমান যে বিচার শাহাবুদ্দিন সাহেব, আমি মনে করি যে তাকে দায় মুক্তি শুধু ওই সময় থাকবে, সে যে যখন সে চেয়ারে ছিল ওই সময় আপনি আমার কনস্টিটিউশনে একটা দায় মুক্তি দেওয়া আছে যে এই সময় তার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। কিন্তু আমি মনে করি এখন তো আর সেই অ্যাডভান্টেজ তার মধ্যে নাই, এবার সুতরাং তার বিরুদ্ধে মামলা অবশ্যই করা যাবে। আর আরেকটু ব্যাপার যে কথাটি ডক্টর রকিব বলেছেন যে উনি কিন্তু দৃশ্যমান আমরা যেটা দেখি, জাতির কাছে যেটা দেখি যে উনি শারীরিক অসুস্থ, জ্ঞান হারিয়ে ফেলেন, অনেক কিছু মনে থাকে না, সুতরাং উনি পদত্যাগ করছে। সুতরাং এইটাকে একটা রাষ্ট্রপতির মতো একটা যে পদ, এটাকে এই জায়গায় আমাদের রাখা উচিত। এখানে বিতর্ক আমার করা মনে হয় কোনো ঠিক না, কারণ উনি তো সাংবিধানিকভাবে পদত্যাগ করেছে। আর সুতরাং এইটা ওইভাবে রেখে আমাদের মনে হয় আগামী দিনে এগিয়ে যাওয়া উচিত। আর আরেকটি জিনিস আপনাকে মনে রাখতে হবে যে আমরা বাংলাদেশ কিন্তু অনেক চ্যালেঞ্জের মুখে আছি। আপনি দেখবেন বিশেষ করে এখন আমরা যারা জাতীয়তাবাদী দলের যে সরকার, আমাদের কাছে কিন্তু বেশ কিছু চ্যালেঞ্জ। আমাদের অর্থনৈতিক পুনরুদ্ধার করতে আমাদের সমস্যা হচ্ছে, এই যে দেখুন এখন জ্বালানির ক্ষেত্রে সমস্যা হচ্ছে, আমাদের পুলিশের বা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর এখনও আমরা সে মানসিক মনোবলটা ফিরিয়ে আনতে পারিনি। কিছু কিছু ক্ষেত্রে এই সরকার কিন্তু সাফল্য দেখেছে, যেমন আপনার এই যে মব কালচারটা আমরা বন্ধ করতে পেরেছি, দেশের গণতান্ত্রিক যে আবহাওয়াটা সেইটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারছি। কারণ আপনি দেখেন একটা গভর্নমেন্ট 5 মার্চ ছেলে, আপনি বলতে এখানে মারদিয়া মমতাজ আছেন, এরা বলতে পারবে না যে রাজনৈতিক কারণে আমার একটা লোককে হয়রানি করা হয়েছে। এরা বলতে পারবে না আমাদের বিরুদ্ধে আমরা অপোজিশন আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এরা বলতে পারবে না আমাদের কোথাও জনসভা ভেঙে দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা কিন্তু গণতান্ত্রিক যে যাত্রাটা, মানে আপনার বিরোধী মতকে শ্রদ্ধা করার যে একটা কালচার বাংলাদেশে, সেইটা কিন্তু আমরা অব্যাহত রেখেছি। আরেকটা জিনিস দেখবেন, রাজনীতিতে কিন্তু একটা বদনাম আছে রাজনীতিবিদদের, যে তারা যা ওয়াদা করে তা রাখে না। কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম আপনি দেখবেন এই 5 মাসে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনে যেই ওয়াদাগুলি করেছিলেন, প্রত্যেকটি ওয়াদা উনি বাস্তবায়ন করে চলেছেন। এই ফ্যামিলি কার্ড বলেন, এই যে কৃষক কার্ড বলেন, এই যে গাছ লাগানো বলেন, খান খনন বলেন, ইমাম মসজিদের বেতনের কথা বলেন। এবং আরেকটু সবচেয়ে আমি যেইটা মনে করি যে তারেক রহমান আরেকটা জিনিস শুরু করেছে, যেটা রাজনৈতিক যে একটা সহনশীলতা, উনি বিজয়ী হয়েও কিন্তু যে পরাজিত বিরোধী দলের কাছে গিয়ে দেখা করেছেন, তারপরের দলকে দেখা করেছেন। এবং এখন পর্যন্ত সংসদে আপনি দেখবেন মার্জিয়া আছে আমাদের মানে সহযোদ্ধা একসাথে সংসদে, আপনি দেখবেন তাদের যেই আসন আপনি যদি আপনি পার্সেন্টেজ করেন, তারা যে কোনো কিছুতে 26% পেতে পারে, বাকিটা কিন্তু সরকারি দলের। কিন্তু আমরা দেখবেন যে কোনো অ্যাক্টিভিটিসে আমরা কিন্তু 50-50 তাদেরকে শেয়ার দিচ্ছি। জুলাই সনদের উপর 2 ঘন্টা আলোচনা হওয়ার কথা ছিল, তারা 52 মিনিট পায়, আমরা তাদেরকে 1 ঘন্টা 18 মিনিট দিয়েছি। আর বিএনপি এত বৃহত্তর দল, আমরা 1 ঘন্টা 1 মিনিট শুধু আলোচনা করেছি। তারপর দেখবেন এই জ্বালানি সংকটের সময় যে জাতীয় কমিটিটা গঠিত হয়েছিল, আপনি দেখবেন সেখানে কিন্তু 5 জন, অথচ তারা 5 জন কিন্তু পায় না। অর্থাৎ এই যে একটা রাজনীতিতে একটা সমঝোতা বা আন্ডারস্ট্যান্ডিং বলেন, অথবা দেশটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে রাজনৈতিক শক্তির একটা কমিটমেন্ট, আমি মনে করি এটা আগামী দিনে যে সংকটগুলি আমরা মোকাবেলা করছি, এইগুলি সমাধানের ক্ষেত্রে একটা চমৎকার ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। মার্জিয়া মমতাজ, আমরা দেখলাম সিলেটের জনসভা থেকে বেশ কিছু হুঙ্কার আসলো সরকারকে। সরকারের বয়স মাত্র 5 মাস, সেখানে আপনার কর্নেল অলি বললেন যে 3 জন মিলে যদি ডাক দেয় 1 সপ্তাহ সরকার টিকবে না। নাহিদ ইসলাম বললেন যে সরকারকে সহযোগিতা করা হবে না, এখন আমরা কর্মসূচি দেব। সেখানে শফিকুর রহমান বললেন ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো। মানে একটা 6 মাসের সরকারের প্রতি 5 মাস এত যুদ্ধেন্দেহী মনোভাব কেন বিরোধী দলের? জি, আপনাকে ধন্যবাদ। এটা একটা জনসভার ভাষা থাকে, সেটাকে নিয়ে যখন আমরা এখানে বসে শান্তশিষ্ট হয়ে টেবিলে কথা বলি সেটা একটা সিচুয়েশন, আর সংসদে কি হচ্ছে সেটা আরেকটা সিচুয়েশন। আমি 2টা জায়গায় আছি। আমি 2টা জায়গাকে যদি বলি, এই সরকারটা সাধারণ কোনো সরকার না। এই সরকারটাতে এমন কিছু মানুষ আছেন
এবং এমন একটা ফিলসফিকে আমরা ভুলে যাওয়ার প্রতিশ্রুতি নিয়েই এখানে এসেছি যে আমরা আগের এই জিনিসগুলোকে অনুসরণ করব না। আমাদের দেশে একটা কথা বলে যে বেয়াদবের থেকে আদব শেখা। হাসিনার সময়ের প্রত্যেকটা কাজকে আমরা যদি একটা লিস্ট করি এবং আমরা একটা সরকারকে বলি যে ম্যান্ডেট লাগবে না, খালি এই কাজগুলো করবেন না, দ্যাটস ইট। প্রথম কথা হচ্ছে জনগণের ম্যান্ডেটকে কি এই সরকারটি যথেষ্ট শ্রদ্ধা দেখিয়েছে? জবাব হচ্ছে না। ঠিক যে পরিমাণ মানুষ তাদেরকে ভোট দিয়েছেন তার থেকে 20% বেশি মানুষ ভোট দিয়ে যে পরিবর্তনটা চেয়েছে। এবং আসলে জুলাই সনদ দিয়ে কি হয় আমরা কিন্তু এই কথাটা অনেকবার শুনেছি। আপনারা খালি জুলাই সনদ করেন, দেশে কত সমস্যা। দেশে তো অনেক সমস্যা। এক্স্যাক্টলি। দেশের সমস্যা থাকে কেন? কারণ প্রত্যেকটা জায়গায় দায়িত্বশীল মানুষেরা থাকেন যাদের জবাবদিহিতা না থাকার কারণে এই সমস্যাগুলো দিনের পর দিন থেকে যায়। আপনি একটা কথা বলেন, মোশাররফ ভাই খুব সুন্দর করে বলছিলেন না যে আমরা সবাই একরকম না। আমরা একরকম না। আমরা জনপ্রতিনিধি, আমরা মানুষের কাছে যাই যখন মানুষ আমাদের কাছে চায়, কিন্তু আমাদের মাধ্যমে তাদের যেই অধিকারটুকু আদায় করে দেওয়ার কথা সেই পয়সাগুলো আমাদের হাতে আসে না। এটা কিন্তু আমার স্যালারি না, এটা আমি যেই এলাকায় যাব সেই এলাকার মানুষের হক। এটা আমাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে না কেন? আমরা শুনি যে বিরোধী দল কখনো পায় না। তাহলে আমরা 24-এর আগে যে বললাম না যে আমরা ওই লিস্ট কি আবার ওইটা থেকে শুরু করছি? আমাদের আমলাতন্ত্র এখনো সেখানে থেকে গেছে। তাহলে আমরা এতগুলো মানুষ যে রক্ত দিল শুধুমাত্র কিছু মানুষকে চেয়ারে বসানোর জন্য, যে ওরা একটু করে আগের সরকারটাকে উঠিয়ে ধরেছিল, ব্যাস আমরা গিয়ে এক জায়গায় বসে গেলাম, তাহলে আমরা কি পেলাম? জুলাই সনদ নিয়ে আমরা এই জন্যই কথা বলি যে আমরা গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে জবাবদিহিতা চাই, যেগুলো এনশিওর হলে আমার আপনার চালের দাম, আজকে গ্যাস নাই আমার বাসায় প্রায় 6 দিন ধরে, সেই সমাধানগুলো আমি জানতাম আমি কাকে জুলাই সনদের সাথে মৌলিক সমস্যা মানে কানেক্ট কিভাবে করে? ধরেন আপনার বাসায় গ্যাস নাই, এর সাথে জুলাই সনদ কিভাবে কানেক্ট করে? জুলাই সনদ এটাকে কিভাবে কানেক্ট করে যদি আপনি আমাকে সময় দেন আমি একটু বলবো। জুলাই সনদ বলে উচ্চ কক্ষে এক্সপার্ট থাকবেন যারা নিম্ন কক্ষের সিদ্ধান্তগুলোকে রিভাইজ করবেন এবং সেখানে উচ্চ কক্ষের অনুমতি ছাড়া বা টোটাল সবার অনুমতি সহই এটা রাষ্ট্রপতির কাছে যাবে। অথবা যেমন ধরেন রাষ্ট্রপতি কে হবেন, উচ্চকক্ষের ভোট লাগবে। উচ্চকক্ষ কিভাবে নির্বাচিত হবে জুলাই সনদে আছে, পিআরের সিস্টেমে। অর্থাৎ এই সংসদের নিম্নকক্ষের একটা রেপ্লিকা ওইটা হবে না। যে কোনো সিদ্ধান্ত এখান থেকে তৈরি হয়ে গিয়ে উচ্চকক্ষে যাওয়া মাত্র তাকে আরেকটা চেক অ্যান্ড ব্যালেন্সের মুখোমুখি হতে হবে। তাহলে আমার যে নির্বাচিত এমপি যিনি মন্ত্রী হয়েছেন, নট নেসেসারিলি তিনি তার মন্ত্রণালয়ের এক্সপার্ট। আপনি দেখেন কোন মন্ত্রীকে আপনি বলবেন যে তিনি তার মন্ত্রণালয়ের এক্সপার্ট? কয়জন আছেন? হাতে গোনা 2-1 ছাড়া আর কেউ তার নিজের মন্ত্রণালয়ের এক্সপার্ট না, ইনক্লুডিং স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে একেবারে চিন্তিত নন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে যেদিন প্রশ্ন থাকে সেদিন তিনি বেশিরভাগ দিন থাকেন না, কথা বলেন না, তিনি কথা বলেন অন্য বিষয়ে। এখন জুলাই সনদ এগুলোকে অ্যাড্রেস করে। সুতরাং আমরা যখন জুলাই সনদ নিয়ে কথা বলি আমরা এই সমস্যাগুলোকে ওভারলুক করে যাই না, আমরা এই সমস্যাগুলোকে কাউন্ট করতে চাই দেখেই কথা বলি। সুতরাং আমি যখন সরকারের দিকে তাকাই, যখন দেখি যে এই জায়গাগুলোতে শিথিলতা আছে, তখন আমাকে রাজপথে মানুষের কাছে কৈফিয়তটা দিতে হয় যে আপনার ভোট নিয়ে যে আমি গেছি, হতে পারে আমি বিরোধী দল, কিন্তু আমি আপনার দাবির কথা ভুলে যাই নাই। এই জন্যই জনসভার ভাষাটা আলাদা এবং যৌক্তিক। রাকিব, জনসভার ভাষা আর পার্লামেন্টের ভাষা, টকশোর ভাষা তো এক না, ঠিক আছে, কিন্তু আপনি ভাষা যেটা বলেন কিন্তু আপনার ভেতরের আকাঙ্ক্ষাটা তো প্রকাশ পাচ্ছে যে তারা অসহিষ্ণু হয়ে গেছে। কারণ এই ধরনের ভাষা তো আমরা দেখি ক্ষমতা একবার লাস্টে সরকারের শেষের দিকে এরকম হুঙ্কার আমরা দেখি, কিন্তু 5 মাস বয়সী একটা সরকারের বিরুদ্ধে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার যে এটা মামুলিভাবে মারদে মমতাজ বললেও আমি মনে করি না যে এটা মামুলি কথা। আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। আমি এই বিষয়ের আগে ওই রাষ্ট্রপতি ইস্যু আমার একটু অ্যাড্রেস করার বিষয় আছে। মোশাররফ ভাই খুব সুন্দর কথা বলেছেন যে তিনি পলিটিক্যাল রাষ্ট্রপতি চান। এক্ষেত্রে আমারও কিছু রাষ্ট্রপতি পলিটিক্যাল হলে হবে না। দেখুন আমাদের জুলাই আন্দোলনের সময় চুপ্পু কিন্তু রাষ্ট্রপতি ছিলেন 36 দিন, কিন্তু ধরেন যখন হাসিনা প্রথম দিনে কিন্তু 6 জন মেরে ফেলছিল, তো এই মুহূর্তে কিন্তু রাষ্ট্রপতির হাতে ক্ষমতা ছিল এটা থামানোর। এবং শুধু তাই না, স্টুডেন্টরা কিন্তু রাষ্ট্রপতি চুপ্পুর সাথে দেখাও করেছিল, কিন্তু পুরা জার্নিতে 36 দিনের জার্নিতে কোথাও সে জনগণের জন্য কোনো জায়গায় ইন্টারভেন করে না। সুতরাং আমরা এমন রাষ্ট্রপতি দেখতে চাই যখন রাষ্ট্র কোনো ক্রাইসিস মোমেন্টে পড়ে, যে কোনো ক্রাইসিস মোমেন্টে, সে ক্রাইসিস মোমেন্টে যেন সে
জাতিকে উদ্ধার করতে পারে, কারণ সে রাষ্ট্রের সবচেয়ে বড় সাংবিধানিক পদ। একই সাথে আন্তর্জাতিক বহির্বিশ্বে যেন তার একটা ইমেজ থাকে, এবং আমাদের এই মুহূর্তে জিও পলিটিক্যাল, জিও স্ট্র্যাটেজিক্যাল যত ধরনের ক্রাইসিস আছে এবং সম্ভাবনা, একই সাথে পটেনশিয়ালিটি রয়েছে, সেখানেও যেন একটা গুড রোল প্লে করতে পারে। আমি আশা করি যেহেতু ক্ষমতাসীন দল 2/3 রয়েছে, এবং নিশ্চয়ই তাদের দল থেকে কেউ না কেউ যাবে, এবং তারা এই বিষয়গুলো যেন আমলে নেয়। এক নম্বর কথা। সেকেন্ড কথা হচ্ছে কি, আপনি যেটা বলছেন যে জনসমাবেশের ভাষা বা টকশোর ভাষা, ডেফিনেটলি এটা আলাদা। তো টকশোতে আসলে সবসময় একটু মানে রক্ত গরম করা মানে ভাষণ সবাই দিতে পছন্দ করে, কিন্তু দুর্গ গড়ে তোলার ব্যাপারটা মানে মানে কি মিন করলেন। আবার দেখুন, তারা কিন্তু বলতেছেন যে সরকার দলের পতন হয়ে যাবে, কিন্তু আমরা আনফরচুনেটলি লক্ষ্য করতেছি যে বিরোধী দলের কিন্তু 11 দল থেকে 9 দলে চলে আসলো। তো আমরা এই প্রথমবার দেখতে পাচ্ছি যে বিরোধী দলের মানে সহযোগীরা কমে যাচ্ছে। তো সুতরাং মানে আমরা কখনোই বাংলাদেশের হিস্ট্রিতে এটা দেখি নাই যে সরকারি দলের জনপ্রিয়তা কমে দিন দিন এন্টি ইনকামবেন্সি ইফেক্টের কারণে, কিন্তু এবার দেখলাম যে বিরোধী দল থেকেও শরিকরা চলে যাচ্ছে, এবং এনসিপিও বারবার আকার ইঙ্গিতে এরকম ধরে হুমকি দিয়ে রাখতেছে যে সামনে লোকাল ইলেকশন মানে স্থানীয় সরকার নির্বাচনে যদি ব্যাকবটনা না হয়, সমঝোতা না হয়, তো সেক্ষেত্রে তারাও বোল্ড ডিসিশন নিবে। অলরেডি তো ঢাকায় দক্ষিণে সাদিক কায়েমকে জামাত মনোনয়ন দিছে। করছে, আজকেও আমি নিউজে দেখলাম। আসিফ মাহমুদের কি হবে? কি হবে না সেটাও অন্য আলাপ, এটা তাদের ইন্টারনাল আলাপ। কিন্তু এই জায়গা থেকে ধরেন এটা গরম করা, আমি গরম করা বক্তব্যই বলবো। আর এই মুহূর্তে সরকারের আপু জুলাই সনদ নিয়ে খুব সুন্দর কথা বলছে। তো ডেফিনেটলি জুলাই সনদ একটা মৌলিক চাহিদা বা মৌলিক দাবি, কিন্তু ব্যাপারটা হচ্ছে ধরেন সবকিছু যে জুলাই সনদ করলে যে সমাধান হয়ে যাবে ব্যাপারটা আমি তাও মনে করি না। ধরেন আমি একটা কথা বলি, ধরেন জুলাই সনদ অক্ষর অক্ষর সব কিছু মেনে ফেললো সরকারে, বা আবার কিছু মানলো না, কিন্তু তাতেও আমাদের আরো অনেক কিছু সংস্কারের প্রয়োজনীয়তা রয়েছে। ধরেন আমাদের এই যে আমলাতন্ত্র, আমরা যে এই ব্যুরোক্রেটিক সমস্যার মধ্যে দিয়ে আছি, ধরেন কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী যে আমলাদের বেতন মানে গাড়ির খরচ কমানোর জন্য বলছিল, কিন্তু এটা আমাদের সিভিল সোসাইটি বলেন বা বিরোধী দলের পক্ষ থেকে খুব বেশি বোল্ড আকারে দেখি নাই, যার কারণে দাবিটা আর খুব বেশি ভ্যালিড থাকলো না। কিন্তু আমরা যে ধরেন নানা মার প্যাচে আমরা সবসময় একটা ব্যুরোক্রেটিক সমাজের মধ্যে রয়ে যাচ্ছি, সে ব্রিটিশ পিরিয়ড থেকে। তো সেটা নিয়ে কিন্তু আমাদের কথা বলতে হবে, কারণ ধরেন আমরা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ আমাদের কান্ট্রির নাম, আমরা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশে দেখতে চাই, কিন্তু আমরা ব্যুরোক্রেটিক রিপাবলিক বাংলাদেশ দেখতে চাই না। ইভেন আপনি দেখেন হাসিনার আমলে যে 17 বছরে যে হাসিনার যে এই যে কুকীর্তির সবচেয়ে বড় সহযোগী, আপনি দেখেন কয়জনের হাতে গোনা কয়েকজন যারা একদম ওপেন ফেস, তাদের হয়তো দেখেন বিচারের কাঠগড়া আসছে বা সামনাসামনি আসছে, কিন্তু এই যে তার আমলাতান্ত্রিক যে জটিলতাটা বা তার এই যে কুচক্রটা ছিল, এটার বিরুদ্ধে কিন্তু খুব বেশি আমরা অ্যাকশন দেখিনি। সুতরাং আমি মনে করি যে এটা একটা সংস্কার, একটা বড় দাবি রাখে জুলাই সনদের বাইরে, আউট অফ দ্য জুলাই সনদ এর বাইরেও আপনি যে আমাদের অর্থনীতির যে সংস্কার, আপনি দেখেন আইএমএফের প্রত্যেকটা ডাটা দেখেন, প্রত্যেকটা ডাটাই আমাদেরকে খুব সংকট ঝুঁকিপূর্ণ, প্রত্যেকটা ডাটাই ঝুঁকিপূর্ণ। তো সেই জায়গা থেকে যদিও বিএনপি সরকার 18 ব্যাংক রেজুলেশন আইন পরবর্তী সময় আইএমএফের চাপে সরে আসছে, তাই মনে করি এই জিনিসগুলা পলিটিক্যালি অ্যাকোমোডেটেড হওয়াটাই ভালো। কারণ আমরা রিসেন্টলি দেখেছিলাম যে আমাদের যখন ওই শিক্ষার্থীদের যে পরীক্ষা পেছানোর যে আন্দোলন, সেখানেও কিন্তু আপনি দেখেন পতিত ফেসিবাদ কিন্তু এখানে ঢুকে পড়ছে। সুতরাং এই যে হুঙ্কার টুঙ্কার এগুলো দেওয়া, হুঙ্কার টুঙ্কার দিলে কিন্তু পতিত ফেসিবাদ কিন্তু ঢুকে কিন্তু আবার সবাইকে ম্যানেজ করে দেয়। সুতরাং এই জিনিসটা আমি মনে করি যে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির একটা আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা থাকা উচিত। মোশাররফ ভাই, এই যে বিশেষ একটা কমিটি গঠন করা হলো সংবিধান সংস্কার নিয়ে, সেখানে সরকারি দল থেকে আপনার নাম চাওয়া হলো, বিরোধী দল নাম দিল না, এবং তারা এখনও না দেওয়ার পক্ষেই আছে, এবং তারা বলছে যে সংসদের বাইরে রাজপথেও তারা শুরু করেছে মুভমেন্ট। তো এইটাকে সরকার কিভাবে মোকাবেলা করবে, এবং জুলাই সনদ এবং গণভোটের যে বাস্তবায়ন না হলে কি আমরা কি আবার রাজনৈতিক অচল অবস্থার দিকে যাচ্ছি কিনা? না, আমি মনে করি আমরা যদি গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতা আমাদের থাকে, আমাদের যদি কমিটমেন্ট থাকে, তাহলে আমার তো মানে এটা করার কথা। এখন হলো বিরোধী দল দেখেন একটা গভর্নমেন্ট ফর্ম হয়েছে মাত্র 5 মাস, স্বাভাবিক ক্ষেত্রে আগামী 5 বছরের জন্য নির্বাচিত হয়েছে। এখন বিরোধী দলের তো একটা রাজনীতি থাকতে হবে, তাদের তো একটা ন্যারেটিভ দাঁড় করাতে হবে, নাহলে তারা কি নিয়ে রাজনীতি করবে? না হয় জুলাই সনদের যে বিষয়টা, আমি মনে করি এটা নিয়ে বিবাদ হওয়ার কোনো সুযোগ নাই। আপনি দেখেন, আপনি নিশ্চয়ই তো গণমাধ্যমে দীর্ঘদিন কাজ করেন, আপনাকে একটু আপনি স্মরণ করেন 2025-এ সংসদ ভবনের সামনে বাংলাদেশে এনসিপি ছাড়া যে রাজনৈতিক দলগুলি স্বাক্ষর করেছিল, ওটা কি? সনদ, জুলাই সনদ, জুলাই চার্টার আমরা যেটা বলি, স্বাক্ষর করেছিলেন। সেখানে কিভাবে স্বাক্ষর করেছে আপনি একটু খেয়াল করেন। বা এখানে মমতাজ আছে, আমার ডাক্তার রাকিব আছে, সে তো রাজনৈতিক বিশ্লেষণ। এখানে 84টা বিষয়ে সবাই ঐক্যমত হয়েছে। এর মধ্যে নোট অফ ডিসেন্ট সহ, নোট অফ ডিসেন্টে কি ছিল লেখা? যে এই রাজনৈতিক দলগুলি এখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে, আগামী যে জাতীয় সংসদ নির্বাচনে তারা তাদের ম্যানিফেস্টোতে, অর্থাৎ জনগণের কাছে কি কমিটমেন্ট, সেখানে তাদের এই বিষয়টি উল্লেখ করবে। যদি জনগণ রায় দেয়, তাইলে সেই দল সেই অনুসারে সেই বিষয়টি বাস্তবায়ন করবেন। ওকে, ক্লিয়ার? আমার মনে হয় মার্জিয়া একজন ইঞ্জিনিয়ার মানুষ, মার্দিয়া
মানে মার্কেট দিতে চাই না, আমরা এমনি আলোচনা করতে চাই, বুঝছেন? আমরা তাইলে এটা ক্লিয়ার তো সবার যে আমরা এই কমিটমেন্টটা করতে চাই। কিন্তু আপনি দেখবেন যে 1 মাস না 28 দিন পর যখন জুলাই আদেশটা দিলেন, আদেশ, এবং এইটা আদেশ নিয়ে বহু বিতর্ক আছে যে 1972 সালে যখন আমাদের সংবিধান প্রথম প্রণীত হয়েছিল 26শে মার্চ, ওই দিন রাষ্ট্রপতির অর্ডার দেওয়ার ক্ষমতা রহিত করা হলো। এরপর আর রাষ্ট্রপতির কি পারবে, সে অর্ডিন্যান্স জারি করতে পারবে, অধ্যাদেশ জারি করতে পারবে, যার জন্য দেখবেন ইন্টারিম গভর্নমেন্টের সময় 133টি অধ্যাদেশ জারি করেছে। এটা কিন্তু সকল রাজনৈতিক দল মেনে নিয়েছে। তো আপনি সকল বিষয়ে আপনি করলেন জারি অধ্যাদেশ, একটা বিষয়ে আদেশ কেন? অর্থাৎ এখানেই একটা ষড়যন্ত্রের বীজ ডক্টর আলী রিয়াজরা বপন করে গেছে, যাতে এই কথাগুলি আমরা বলতে পারি না। রাজনীতির দলগুলির তো কথা বলার কোনো জায়গা নেই, এবং জামাতে ইসলামও এই সুযোগটা নিচ্ছে, কারণ রাজনীতি টিকে থাকতে হবে তো। কারণ আমি আপনাকে বলি, আমরা বিএনপিরা বলেছি যে আমরা একে এক টাকার ফিরিয়ে আনবো, অলরেডি আদালতের রায়ের মধ্যে হচ্ছে। বাকি যে যদি কোনো রাজনৈতিক দলের পরামর্শ থাকে আমরা সংবিধান সংসদের মাধ্যমে সেটা আইনে পরিণত করব। বলেছে প্রধানমন্ত্রীর ক্ষমতা 10 বছর করতে হবে, আমরা একই, আমাদের সাথে কোনো দ্বিমত নাই। বলা হচ্ছে যে আর্টিকেল 70 সংশোধন করতে হবে, আমাদের কোনো আপত্তি নাই। বলা হচ্ছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার সামনে এই অধিবেশনগুলিতে এই বিল আসবে, এটা বাস্তবায়ন আমরা করব। তারপর বলা আছে আপনার এই যেমন প্রধান বিচারপতি নিয়োগ নিয়ে সংকট ছিল, আগে সরকার যার ইচ্ছে মতো দিতে, এখন আমরা বলেছি আলোচনা করেছিল যে সবচেয়ে সিনিয়র বিএনপি একটা যোগ করেছে যে না 2 রাখেন, যদি ওনার কোনো একাধিক অপশন থাকে, ওনার কোনো মানে শৃঙ্খলা, আপিল বিভাগের সর্বোচ্চ সিনিয়র 2 জন। এখান থেকে আপনি যে কোনো একজনকে নিতে পারবেন। বিরাট একটা বিতর্ক ছিল কিভাবে নির্বাচন কমিশন নিয়োগ হবে, সেখানে অলরেডি আমরা সলভ করে দিয়েছি যে স্পিকারের নেতৃত্বে প্রাইম মিনিস্টার, অপোজিশন লিডার এবং তৃতীয় অপোজিশন লিডার তাদের মাধ্যমে একটা কমিটি নির্বাচিত হবে। তারপর আপনি দেখেন আরো অনেক যেই বিষয়গুলি, এই যেমন লোকাল গভর্নমেন্টে আসিনা মার্কা দিয়ে বাংলাদেশটাকে একটা গৃহযুদ্ধের মতো অবস্থায় পরিণত করেছিল, সেইটা আমরা বাদ দিয়ে এখন এই যে নির্বাচনটা হবে কিন্তু দল নিরপেক্ষ। তো এই যে এক একটা বিষয় আমরা আজকে সমাধানের দিকে চলে যাচ্ছি, এটা যদি সংকট সমাধান হয়ে যায় তাহলে বিরোধী দল রাজনীতি করবে কি দিয়ে? এই জন্য বিরোধী দল ইস্যু তৈরি যার জন্য বিরোধী দল একটা ন্যারেটিভ দাঁড় করাতে চাচ্ছে। বিএনপি জুলাই অভ্যুত্থান মানে না, যদি জুলাই বিএনপি না মানে, এই যে ওরা 133 অর্ডিন্যান্স জারি করেছিল, আমরা তো ঐক্যমতের ভিত্তিতে 198টা ইতিমধ্যে সংসদে পাস করে দিয়েছি। আর বাকি যে কয়েকটা বাকি আছে সেখানে জামাত ইসলামের নোটাপ দিয়েছে, বিএনপিও দিয়েছে, সেগুলি এখন আলোচনা হচ্ছে। আমি জানি যে মারদিয়া নিজে গিয়েছে কোনো, আমি জামাতের এক নেতা আমার সাথে বলছে আমি একটা ওই যে গুম কমিশনের একটা আলোচনা সেও অ্যাটেন্ড করেছে। অর্থাৎ আমরা সংসদে কি বলেছি আমাদের আইনমন্ত্রী, যে এটাকে অধিকতর শক্তিশালী করার জন্য আমরা স্টক হোল্ডারদের সাথে, রাজনৈতিক দলগুলির সাথে, আইনজীবীদের সাথে, যারা এগুলি এক্সপার্ট, এদের সাথে আমরা আলোচনা করে আমরা আগামী দিনে একটা শক্তিশালী আইন প্রণয়ন করবো। তারপর দেখেন এরা জুলাই সনদ নিয়ে নানা কথা বলে। আমরা দেখেন জুলাই জাদুঘর, ইতিমধ্যে জুলাই জাদুঘরের বিল আমরা সংসদে পাশ করেছি এবং 5 তারিখ জনগণের জন্য এই জাদুঘর খুলে দেওয়া হবে। তাইলে আপনি বিএনপি জুলাইয়ের থেকে সরে গেছে, একটা পয়েন্ট দেখাক তারা বলে যে কি সাংবিধানিক পরিষদ গঠন করতে হবে। তা আমি মারদিয়াকে জিজ্ঞেস করতে চাই, আপনি এমপি হয়েছেন কোন সংবিধানের বলে? সংবিধানের বলে। আপনার সংসদ চলছে কোন সংবিধানের বলে? এই বর্তমান সংবিধানের বলে। তো সংবিধানের কোন জায়গায় এই সাংবিধানিক পরিষদ গঠন করার বিধান আছে বলুন? যদি বলে আমরা মেনে নেব, কোথায় আছে? মারদিয়া, আজকে বিএনপি মহাসচিব একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে জামাত গণতান্ত্রিক দল কিনা সেটাই এখন পরিষ্কার না, এবং জামাত যে গণতান্ত্রিক দল না, ওনার এটা তো জামাতের গঠনতন্ত্রেই আছে যে জামাত আসলে কি দল। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই যে বিএনপিকে বলা হচ্ছে ফ্যাসিবাদী দল, উনি সেটাও বলছে যে যাদের জ্ঞান নাই তারাই বলতেছে বিএনপি ফ্যাসিবাদ। আসলে ফ্যাসিবাদ আর ফ্যাসিবাদ তো ভিন্ন জিনিস। 3টা মত থাকতে হয় আপনার, যে বিরোধী মতকে সহ্য করতে পারে না, তারা একটা কল্পিত একটা শত্রু তৈরি করে এবং মিডিয়াকে তার পক্ষে ন্যারেটিভ দাঁড় করানোর জন্য তৈরি করে। তো সব কিছু মিলিয়ে যে জামাত যে গণতান্ত্রিক দল না, এইটাকে কি আসলে ফখরুলের কথাটা কতখানি সত্য আপনার কাছে কি মনে হয়? প্রথম কথা হচ্ছে, যে অভিযোগ করেছেন প্রমাণের দায়িত্ব তার। আপনাদের গঠনতন্ত্র কি বলে? আপনাদের গঠনতন্ত্র কি বলে? আমাদের গঠনতন্ত্রে গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে কোনো কথা নেই। কিন্তু আপনারা কি ধরনের রাষ্ট্র চান? আসছি দলের ভেতরে এবং বাইরে
কোথাও অগণতান্ত্রিক কোনো ব্যাপার নাই। আমার গণতন্ত্রে, গঠনতন্ত্রে কিংবা প্র্যাকটিসে কোথাও নাই যে একটা নির্দিষ্ট পরিবারের বাইরে কেউ আমার দলের সুপ্রিম লিডার হতে পারবেন না। যাদের এটা লেখা নাই কিন্তু তারা এটার বাইরে বের হতে পারবেন না, তাদের নিজেদের দিকে তাকিয়ে তারপর এটা বলা উচিত যে অমুক দল গণতান্ত্রিক না। নাম্বার 2, জুলাই সনদের যে ম্যান্ডেট, যেটা নিয়ে মোশাররফ ভাই বলছিলেন যে আলী রিয়াজ, প্রফেসর আলী রিয়াজ, ভাগ্যিস প্রফেসর আলী রিয়াজ খুব ধার্মিক টার্মিক মানুষ না, তাহলে ওনাকেও ধরে জামাতের মানুষ বানিয়ে দেওয়া হতো। প্রফেসর আলী রিয়াজ যদি কোনো কাজ করে থাকেন সেটা ঐক্যমত্য কমিশনের, তারা যেটা দাবি করছেন ঐক্যমত্য কমিশনে এটা নিয়ে কথা হয়নি, এটা একটা প্রতারণা হয়েছে। তারপরেও তো বিএনপি ভোট চেয়েছে। আমরা অবশ্য পরে জানলাম যে কেন ভোট চেয়েছে, বলেছে যে নাইলে তো নির্বাচন দিত না, এই জন্য গণভোটে সবাই যেন হ্যাঁ ভোট দেয় এটা চেয়েছে। এখন আপনি আমাকে একটা জিনিস বোঝান যে আমি একটা নোট অফ ডিসেন্ট রাখলাম জনগণের সামনে যে দেখেন এই 4টা দাবির 2টার সাথে আমার নোট অফ ডিসেন্ট আছে, 2টার সাথে নাই, কিন্তু 70% জনগণ আমাকে বলল যে আমি এই 4টাই চাই। তাহলে দল হিসেবে আমি যখন সরকার গঠন করব আমার উপর এই 4টা কি ম্যান্ডেটরি হয়ে যায় না? উত্তর হচ্ছে হ্যাঁ। আমি সরাসরি এই গণরায়টাকে অস্বীকার করছি আর বলছি অমুক দল গণতান্ত্রিক না। কিন্তু এইটা গণতন্ত্রের একটা আছে, কারণ আপনার দলের, আপনি বললেন সুপ্রিম লিডার তো আপনার দলের নারীরা হতে পারে না, এবং আপনাদের সেটা কিভাবে গণতান্ত্রিক দল সেটা তো হয়? অগণতান্ত্রিক না। কেন? আপনি সেটা ভোট ভোটে দিলে হয়। যদি কোনো নারী ইলেকশনে দাঁড়ায়, তাকে সেটা যদি হতে আপনার বাধা দলের নাই কোথাও। কর্মীরা যারা, এখন পর্যন্ত হন নাই আর হতেই পারবে না বলে সংবিধানে বাধা আছে, এটা বলি নাই তো আমি। আপনাদের গঠনতন্ত্রে সংবিধানে বাধা গণতন্ত্রে কোথাও পুরুষ হতে হবে এরকম কোনো কথা নাই। কিন্তু আমার মনে হয় এটা একটু জানা দরকার। হ্যাঁ, আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটা কেন বলেছেন এটাও জানা দরকার। এবং আমরা কিছুদিন পর পরে এক একজন মন্ত্রী এমপির কাছ থেকে একটু একটু করে শুনি যে আমরা আগে এই কথাটা এই জন্য বলেছিলাম, নাহলে তো মানুষ ভোট দিত না। আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দিকেই তাকান, যে সরকার বলেছে যে আমরা প্রথম 18 মাসে 1 কোটি কর্মসংস্থান তৈরি করব। ফখরুল ইসলাম আলমগীর কি বললেন? বলেছেন যে দেশে 4 কোটি বেকার, এই অবস্থায় বেশি কিছু করা সম্ভব না। তাহলে একটা সরকার যখন সারাক্ষণ নিজের আগের অবস্থান থেকে নিজে সরকার গঠনের 4 পরে কোটি অবস্থান বেকার আছে, পরিবর্তন কিন্তু করে, 1 কোটি কর্মসংস্থানের থেকে তো উনি সরে দাঁড়াইছেন। উনি কি বলছেন যে 5 করব না? বছরে 5 বছর এটা করতে পারবেন না দেখেই উনি এক্সকিউজ না, উনি দেখিয়েছেন। পারবেন না সেটা তো বলেছেন আমরা তো পারবেন না। হাইপোথেটিক বলবো না, নিজে উনি বলেছেন, বলছেন। উনি বলেছেন। চ্যালেঞ্জিং, কঠিন, বাস্তবতাটা এটা কঠিন। উনি বলেছেন। হ্যাঁ, তাহলে তার মানে হচ্ছে কি গণতন্ত্র মানে কি মানুষের ম্যান্ডেট? তাহলে সেটার প্রতি তার কি শ্রদ্ধা আছে এটা আসলে তাকে এখন দেখাতে হবে। সবার চোখ এখন সরকারের দিকে, বিরোধী দলের দায় হবে না তো। বিরোধী দলের কাজ হচ্ছে প্রশ্ন করা। বিরোধী দল প্রশ্ন করলে বিরোধী দলের তাদেরকে আরেকটা প্রশ্নবিদ্ধ কাজ হচ্ছে করা সরকারের সরকারকে কাজ না। গঠনমূলক সহযোগিতা করা। করছে না সরকার, এটা বলতে পারবে? ভাই কতগুলো কথা বললেন, করেছে। বিরোধী দল সহযোগিতা না করলে এতদূর পর্যন্ত সরকারের পক্ষে আসা সম্ভব হতো না। কিন্তু আমরা বারবার বলছি যে আমরা যে 24টার বিনিময়ে এই জায়গাটাকে পেয়েছি, সেই জায়গাটা আমাদেরকে স্মরণ রাখতে হবে, আমাদেরকে স্মরণ করিয়েও দিতে হবে। এখন কেউ যখন আমাকে আমার কর্তব্য স্মরণ করিয়ে দেয়, আমি যদি তার দিকে পাল্টা আঙুল তুলি, তখন আমার মাথায় কি সেই তুলনাটা আসে না? আপনি দেখবেন যখন সড়ক আন্দোলন হলো তখন শেখ হাসিনা বললেন কি, সব জামাত শিবিরের ষড়যন্ত্র। দেশে যখন কারেন্ট থাকবে না, কুইক রেন্টালের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হলো এই পুরো এনার্জি সেক্টরকে, বিদ্যুৎ সেক্টরকে। যখন কারেন্ট থাকতো না, পল্লী বিদ্যুতের শুধু কানেকশন দেওয়া হলো, কোথাও কোনো কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, বললেন এটা জামাত শিবিরের ষড়যন্ত্র। এমনকি ভূমিকম্পে একটা ভবন ধসে যাওয়ার পরে বলা হলো, ভূমিকম্পে না, অ্যাক্সিডেন্টে একটা ভবন ধসে যাওয়ার পরে বলা হলো জামাত শিবির ওইটার ইয়ে নিয়ে না, এটা রানা প্লাজায় বলেছিল জি, মহিউদ্দিন খান আলমগীর। নাড়াচাড়া করেছে, তাই না? তাহলে আপনি সব জায়গায় যখন এই জুজুটাকে দেখবেন, তার মানে হচ্ছে আপনি আসলে ফ্যাসিবাদের রাস্তায় হাঁটছেন কিনা আমাকে আপনাকে মনে করাই দিতে হবে, ইফ ইউ আর দ্য গভর্নমেন্ট। ডাক্তার রাকিব, এই যে উনি বললেন যে সরকার ফ্যাসিবাদের দিকে হাঁটছে কিনা এটা মানে চিন্তা করতে হবে আর কি, সবকিছু যদি এরকম বিরোধী দলের জুজু দেখা যায়। তো আপনার কাছে কি মনে হয় যে সরকারের 5 মাসে দেখে কার্যকলাপকে আপনার এরকম মনে হয় কিনা যে সরকার এরকম হাঁটছে ফ্যাসিবাদের দিকে? আপনাকে আবার ধন্যবাদ। দেখুন, ফেসিবাদের দিকে হাঁটছে কিনা এটা তো আপনি অলরেডি সংজ্ঞায় বলেছেন। ফেসিবাদ একটা ভয়ঙ্কর জিনিস, তো সেই পথে তো আমরা এখন পর্যন্ত যাচ্ছি না, কারণ এটা যাবে কিনা এটা তো হাইপোথেটিক্যাল আলাপ। কিন্তু দেখুন, এখানে জামাতে আমি ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যের সাথে আপার বক্তব্য সাংঘর্ষিক আছে কিছু কিছু জায়গায়। দেখুন, ডাক্তার শফিকুর রহমান কিন্তু ইলেকশনের আগে আল জাজিরা ইন্টারভিউ বলেছিলেন যে জামাতের কোনো নারী সদস্য বা কেউ নারী নেত্রী কখনো জামাতের আমির হতে পারবে না। আবার আপা বলছে পারবে। হ্যাঁ, এটা তো আমরাও জানি যে সংবিধানে কোনো বাধা নাই,
সংবিধানের 27 এবং 28-এর 2 অনুচ্ছেদে কোথাও বাধা নাই, কিন্তু মানে জামাতের জন্য প্রস্তুত কিনা, জামাতের প্রস্তুত না, এবং জামাতের কখনো পারবে না, উনি নিজে ডিক্লেয়ার করেছে, কিন্তু আপা বলতেছেন যেটা হবে। তো এটা তো দুজনের বক্তব্য কন্ট্রাডিক্টরি। তারপরে দেখেন ওই কিছুদিন আগে সম্ভবত বরিশালে গিয়েই ডাক্তার শফিকুর রহমান বলেছিলেন যে কোথায় আছে বলেন, কোথায় কার্যপ্রণালী বিধি কোথায় আছে সংবিধানে দেখান আমাদেরকে। হ্যাঁ, অথচ কার্যপ্রণালী বিধি সংবিধানের 266 বিধিতে আসে, এবং এটা অনুচ্ছেদ 75-এর 1 এবং 76-এ আছে। তো আমার ধারণা যে মানে ডাক্তার শফিকুর রহমান রাজনীতি মাঠ গরম করার জন্য বলে, কিন্তু সংবিধান রিলেটেড ওনাদের অনেক জানাশোনার পর্যন্ত ঘাটতি আমরা লক্ষ্য করতেছি, লিমিটেশন আমরা ঘাটতি লক্ষ্য করতে পারছি। আরেকটা কথা দেখুন, এখানে জুলাই চার্টার নিয়ে কথাবার্তা হচ্ছে না। ধরেন বিএনপি যেহেতু বলেছে যে স্বাক্ষরিত জুলাই সনদ তারা অক্ষর অক্ষর পালন করবে, তো স্বাক্ষরিত জুলাই সনদ যদি অক্ষর অক্ষর পালন না করে, তারা এখনো তো এটার প্রসেস এখনো শুরু হয় নাই, উচ্চ সব কিছু মিলেই, তো সেটা যদি না করে তাহলে ডেফিনেটলি বিএনপিকে জনগণের জায়গা থেকে কার্যকর করা দাঁড়াতে অবশ্যই হবে। এবং সেই ইলেকশনের আগে যে কথা বলুন না কেন, পরে কথা বলুন না কেন, ভোটের বিনিময় হোক, নির্বাচনের বিনিময় হোক, যাই হোক, হটের যাই হোক না কেন, যেহেতু সেটা বারবার বলেছে এবং শুধু না একবার একাধিকবার বলেছে, প্রাইম মিনিস্টার নিজেও বলেছেন, তো সেক্ষেত্রে এটার জন্য আমরা অপেক্ষা করি। কিন্তু আমাদের যে প্রক্রিয়ায় হচ্ছে কি জুলাই সনদ বা গণভোটটা হয়েছে, এটা ফ্রম দ্য ডে 1 থেকে আমরা এটা বিরোধী করে আসলাম, কারণ এই প্রসেসটা সাস্টেনেবল হবে না। এই প্রশ্নগুলো এখনই আমার মুখোমুখি হচ্ছে। যেমন ধরেন আমরা বিরোধী দলরা বলতে শুনি যে ধরেন এখানে গণভোটে তো 70% বিজয়ী হয়েছে, তাহলে এটা কেন আপনি ইগনোর করবেন? কিন্তু ব্যাপারটা হচ্ছে ধরেন একটা গণভোটের রেজাল্ট কি কখনো কি একটা পার্লামেন্টকে বাধ্য করতে পারে কিনা, এই প্রশ্ন আমি করলাম। আমি এখানে কেউ সংবিধান বিশেষজ্ঞ না, কিন্তু আমার প্রশ্নগুলো আপনি একজন সংবিধান বিশেষজ্ঞ প্রশ্ন করেন, আপনি উত্তর পেয়ে যাবেন। কখনোই এটা বাধ্য করতে পারে না। দেখুন ব্যাপারটা পারে না। কেন বলে আপনাকে আমি ব্যাখ্যা দিচ্ছি। ধরেন হচ্ছে কি গণভোটের সিস্টেমটা কি? গণভোটের সিস্টেম হচ্ছে ধরেন আপনার পার্লামেন্টে যদি 2/3 হয়ে থাকে, 2/3 হয়ে পরে কনস্টিটিউশনে কিছু বেসিক রুলস আছে যেগুলোতে চাইলেও আপনি 100% নিয়েও পারবেন না। একটা উদাহরণ আপনাকে দেই, ধরেন আজকে 300 মেম্বার অফ পার্লামেন্ট, মানে বিএনপি, জামাত, এনসিপি সবাই মিলে যদি আজকে তারা সিদ্ধান্ত নেয় যে আমাদের এই সংসদের বয়স 5 বছর না, সংসদের বয়স 20 বছর, 100% ভোট আপনি পাবেন, কিন্তু আপনি চাইলে কি পারবেন না। এই কারণে হচ্ছে ধরেন কিছু জায়গায় জুডিশিয়ালি চ্যালেঞ্জেবল, এবং হচ্ছে কি আমাদের কনস্টিটিউশনটা আপনি যদি কনস্টিটিউশন যদি ফেলে দিতেন, তাহলে নতুন সংবিধান লিখতেন, তাহলে আপনার এই ধরনের কোনো বিতর্ক যেতেন না। যেহেতু আপনি কনস্টিটিউশনে ফেলে দেন নাই, কারণ এই কনস্টিটিউশনে বলা আছে আর্টিকেল 7-এর খতে আপনি যত কিছুই করেন না কেন সবকিছু এই ফ্রেমওয়ার্কের মধ্যে করতে হবে। অ্যান্ড গণভোটের ইস্যুতে আসি। গণভোটের ইস্যুটা কি? গণভোট হচ্ছে ধরেন আপনার পার্লামেন্টে কোনো একটা জিনিস সলিউশন হবে, সলিউশন হওয়ার পরে 2/3 পাওয়ার পরেও যদি মানে প্রেসিডেন্ট মনে করেন যে জিনিসগুলো জনগণকে কানেক্ট করা দরকার, সে কারণে আমি গণভোটে যাবো, কিন্তু আপনি তো আগে তো সেটা পার্লামেন্টে সলিউশন করেন নাই। পার্লামেন্টের সলিউশনকে যদি গণভোটে যেতেন তাহলে এটা নৈতিক ভিত্তি থাকতো। এখন আপনি গণভোট আগে করছেন, করে আপনি পার্লামেন্টকে বাধ্য করতেছেন তুমি এটা মানো, পার্লামেন্টের মানতে বাধ্য না। কারণ হচ্ছে কি পার্লামেন্টের তো একটা সার্বভৌমত্ব আছে, আপনার পার্লামেন্টের উপরে কি আপনি বাউন্ড করতে পারেন? কখনোই পারেন না। এবং শুধু তাই না, আমাদের জুলাই গণভোটটা এমনভাবে হয়েছে সেখানে ধরেন বিএনপি, আওয়ামী লীগ, জামাত বলে কোনো কথা না, একজন সাধারণ মানুষ যদি রিড করে এটা বাতিলতে বাধ্য। সুতরাং আমি মনে করি যে জুলাই সনদ, এবং আরো একটু শেষ করি আপনাকে, জুলাই সনদ বাস্তবায়ন করলে যে বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে বা এরকম না, করলেও যে ধ্বংস হয়ে যাবে বা এরকম না। কিন্তু আমার কথা হচ্ছে কি পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে আমাদের যে জায়গায় সংস্কারগুলো দরকার, ইনক্লুডিং ব্যুরোক্রেটিক, ইকোনমিক, সব জায়গায় আমাদের রাষ্ট্রটাকে মেরামত করা প্রয়োজন। কারণ এই 56 বছরে আমরা যা ফেলে এসেছি, আমরা এটা রিপিটেশন দেখতে চাই না, কারণ এটা রিপিটেশন খুব খারাপ জিনিস। ভারতে ককরোচ জনতা পার্টি কিন্তু সেই ইঙ্গিত দিচ্ছে। সুতরাং এইটা কিন্তু বিশেষ করে মানে ক্ষমতাসীন দলের এই পাঁচটা জনগণকে বুঝতে হবে। সামনে স্থানীয় সরকার নির্বাচন, এই জায়গায় একটা এনসিপি একটা অভিযোগ করেছে যে নির্বাচন কমিশনার আপনার একজন অতিরিক্ত সচিব নিয়োগ দিয়েছে আপনার সরকার, শামসুল আলম নামে। তার বিরুদ্ধে তারা বলছে যে উনি মোর পলিটিক্যাল, তাকে দিয়ে সরকার বিএনপি তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বসিয়েছে। না, আপনি দেখেন একজন এটা মনে হয় সিনিয়র সচিব, অতিরিক্ত সচিব, এখন অতিরিক্ত সচিব, উনি আগে সিনিয়র সচিব ছিলেন। অতিরিক্ত সচিব। এখন আপনার একটা জিনিস লক্ষ্য করতে হবে যে নির্বাচন কমিশনে কিন্তু একটা বোর্ড আছে, সেটা হলো প্রধান নির্বাচন কমিশন, তার 4 জন। এরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত দেয় এবং এরা সমাজের বিজ্ঞ, অভিজ্ঞ এবং একটা কমিটমেন্ট মেনে ওখানে। সুতরাং এই দাবিটা কাল হাস্যকর যে তাদেরকে উনি ডমিনেট করতে পারবে, আমার মনে এটা কোনোভাবেই সম্ভব না। বরং এটা ওই একই কথা, রাজনৈতিক একটা বক্তব্য। এখন আমি একটু বলি সংক্ষেপে, খুব সংক্ষেপে আমি বলছি আপনাকে একটা কথা বলি যে গণভোটে 4টা প্রশ্ন ছিল। আপনি বাংলাদেশে ইতিহাস জানেন, বাংলাদেশে এইটা নিয়ে 4টা গণভোট হয়েছে। জিয়া রহমান সাহেবের আমলে হানা, এরশাদ সাহেবের আমলে হানা এবং বেগম খালেদা জিয়ার আমলে আমরা সংবিধানে যখন এই রাষ্ট্রপতি থেকে সংসদীয় গণতন্ত্র ফিরে এসেছে তখন এই 3টা পরিস্থিতিতে আপনি এইটাকে সমর্থন করেন কি করেন না, হ্যাঁ বা না। এবার কি হয়েছে আপনি দেখেন, 4টাতে কিন্তু সকল দলের প্রশ্ন রাখা হয়েছে। আপনি বলছেন আমরা এই করবো 3টার সামনে। লাস্টেরটা আপনি কি বলেছেন 4-এ, যে রাজনৈতিক দলগুলি যে ওই নোট অফ ডিসেন্ট দিয়েছে সেইটাকে যদি আপনি সমর্থন করেন তাইলে ওই রাজনৈতিক দলগুলি সেই অনুসারে বাস্তবায়ন করবে।
এখন আমরা তো গণভোট আমরা অস্বীকার করি না, মার দিয়ে বলেছে যে গণভোটের কথা বিএনপি, আমরা অবশ্যই বলেছি, আমরা বলেছি আমার যদি এখন বিএনপি 51% ভোট পেয়েছে, ধরেন আমরা উপরের 3টা ব্যাপারে আমি কথা বললাম না, আমি লাস্টেরটা বললাম 51% ভোট পেয়েছে, আমার জোটরা আরো 5% আছে 56%, আপনার ভোট পেয়েছে কত 69, মানে বাদ দেন মাত্র 12%। আর মারদিয়ারা কি বিএনপিকে 12%কে বাস্তবায়ন করবে না 56%কে বাস্তবায়ন করবে? কোনটা গণভোটের আপনার ন্যায্যতা কোথায়? নিশ্চিত তো ডেফিনেটলি মেজরিটি তো হ্যাঁ, তা আমরা এখন বলেছি, আমরাও তো বলেছি ঠিক আমাদের এইটা বাস্তবায়ন করবো, যেটা আমি নোট অফ ডিসিশন দিয়েছি। তা আমাকে তো ইন্ডিভিজুয়াল 51% আমি আপনাকে একটা যোগ করি, ধরেন যেগুলো তো নোট অফ ডিসিশন দিচ্ছে, আমি মনে করি এগুলো পার্লামেন্টে আলোচনা দাবি রাখে, যেমন আপার হাউস লোয়ার হাউস। কারণ আপার হাউস লোয়ার হাউস যদি আমরা একইভাবে যদি এটা মানে সিটে অনুপাতে হয়, পার্সোনাল নিয়ে না, ধরেন আমাদের নারীদেরকে সংরক্ষিত করে এটা কি নারীদের এম্পায়ার করা হচ্ছে কিনা আমি মনে করি এম্পায়ার করা হচ্ছে না। সুতরাং সেই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের আপার হাউস লোয়ার হাউস যদি হয়, বাস্তবায়িত হয়, এটা পিআরএ হওয়া উচিত, এবং এটা নিয়ে পুরো আলোচনাটা আমি মনে করি সংসদে হওয়া বিএনপি উচিত। করবে না তো, এটা নোট অফ করুক না ডিসিশন করুক দিয়ে সমস্যা, কিন্তু এটা আলোচনা হওয়া উচিত। বিএনপি করোনা এটা বলা যায় না, কারণ বিএনপি দেখেন ব্যাংক রেজুলেশন আইন কিন্তু চেঞ্জ করছে, আইএমএফ এর কারণে যে কারণে চেঞ্জ করতে বাধ্য হয়েছে, গুমটা পরিবর্তন আনতে হয়েছে। সুতরাং এটা ডিবেট ডিসকাশনের মধ্যে থাকুক আমি মনে করি, এবং পার্লামেন্টে এর সলিউশন হোক। আপনার কি মনে হয় যে বিএনপি, উনি বলছে ডিবেটের মাধ্যমে আলোচনার মাধ্যমে তো সমস্যার সমাধান হয়, কিন্তু বিএনপি বিরোধী দল তো একেবারেই আলোচনার দিকে যাচ্ছে না। কে বলেছে? হ্যাঁ, কখনো এটা দেখছি না হয় তো না। আমরা। সব বিষয় যখনই আলোচনার জন্য অ্যাপ্রোচ করা সংবিধান হয়েছে, সংশোধনের যে কমিটি কমিটি করা হয়েছে সেখানে তো আপনারা আপনারা সেখানে নাম নামই দেন দিচ্ছেন নাই। না, নাম দেননি। প্রথমে এটা দিবে বলছিল, অপেক্ষা একটা- করবে বলছিল, পরে ওনারা রিফিউজ জি, করছেন। আমরা টার্মসগুলোর জন্য অপেক্ষা করেছি, এবং এখানে আমাদেরকে বারবার বলা হয়েছে, এখানে আমি একটা কথা একটু শুরুতে বলতে চাই, সেটা হচ্ছে যে যেই দেশের মানুষ 4 দফা বুঝে নাই গণভোটে, সেই দেশের মানুষ বিএনপির 31 দফা বুঝেছে? আর অবশ্যই সব বাদ দেন, প্রথম দফা বুঝেছে? তাহলে তো সেই মানুষের ম্যান্ডেটও বিএনপি এখন রাখছে না। কেন প্রথম দফায় লেখা ছিল যে আমরা যেহেতু একটা এরকম অবস্থা দিয়ে পার হয়ে এসেছি, আমাদের সংবিধানের সংস্কার দরকার, সেখানে কিন্তু সংশোধনের কথা বলা হয় নাই। আচ্ছা, তাহলে অবশ্যই আছে, আপনি এখন দেখেন খুলে। আছে, আমরা কিন্তু সংস্কার করব শব্দটার amendment-এর সংস্কার। মাধ্যমে। জি, কিন্তু amendment-এর এখন যখন Amendment মানে তো স্বরাষ্ট্রমন্ত্রী সংশোধন। বলেন হ্যাঁ, সংশোধনের মাধ্যমে করব। সংশোধন, কিন্তু ইশতেহারে দেখেন এটা সংস্কার। আমি একটু আপনাকে তাহলে একটু করি। আমি শেষ করব। এখন দেখেন, এই জায়গায় নিজের ম্যান্ডেটারি একটা অংশ বিএনপি একটু ভুলে গেছে। হ্যাঁ, এখানে আমি একটা কথা বলি, আমি এই প্রসঙ্গে আসলে অনেক কথা বলা হয়ে গেছে, আমি একটা কথা শুধু দিয়ে শেষ করি, সেটা হচ্ছে দেখেন 30 সেকেন্ড 94-এ, আমাকে 1 মিনিট সময় দিবেন, 94-এ যখন তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন শুরু হলো, বিএনপি চায় নাই। এরপরে 96-এ একটা সাজানো নির্বাচন করে কোনো মতে তত্ত্বাবধায়ক সরকারটা পাশ করেছে, করবে তো, অক্ষরে অক্ষরে করেছে। আবার দেখেন 2006-এ ওই একই বিচারপতির বয়স বাড়িয়ে টাড়িয়ে KM হাসানের জন্য অনেক জেদ করে হয় নাই, দেশ একটা সাংবিধানিক সংকটের মধ্যে পড়ে গেল। এবং এখন আবার এসে এই যে আমরা করব তো আমরা এখানে একটা পরিষ্কার রোডম্যাপ চেয়েছি, এখনও চাচ্ছি। এই যে কমিটিটা করা হয়েছে, এখানে আপনি যেহেতু সময় দিবেন না, আমি একটু সংক্ষেপে বলে যাই, এটার কার্যক্রম কি হবে সেটার ব্যাপারে আমরা প্রশ্ন করেছি, আমরা সন্তোষজনক জবাব পাইনি দেখে আমরা কমিটিতে অংশগ্রহণ করা থেকে বিরত আছি। 30 সেকেন্ড। আচ্ছা, এখানে ব্যাপারটা হচ্ছে ধরেন সংবিধান যেহেতু আমরা ফেলে দিই নাই, সংবিধানে যেহেতু আমাদের যে জুলাই সনদটা সেটা যেন সুপ্রা কনস্টিটিউশনাল না, সুতরাং আমাদের যেহেতু সংশোধন প্রক্রিয়ার মধ্যে যেতে হবে, এবং করার পরেও বিএনপি যতটুকু মানুষ বা সরকার যতটুকু মানুষ যতটুকু মানুষ বাধ্য করার না, এটা 18তম সংশোধনের মধ্যে যেতে যাচ্ছে। আপনি সংস্কার টার্মটা সবসময় একটা একাডেমিক এবং একটা পলিটিক্যাল, যখন আপনি সংবিধান সংশোধন প্রক্রিয়ার মধ্যে যাবেন, এটা অ্যামেন্ডমেন্ট, এটা সংশোধন কমিটি দিয়ে যেতে হবে। আপনার বলার ক্ষেত্রে সংস্কার বলতে পারেন, সংশোধন বলতে পারেন, কিন্তু প্রসেসটা সেম। এখন এই ক্ষেত্রে যদি মানে বিরোধী যদি সহযোগিতা না করে, তাহলে আমি মনে করি এখানে অনেক বড় একটা হ্যাম্পারের জায়গা। আমি ওটা বাদ দেন, আমি সংবিধান সংস্কার সব বাদ দিয়ে দিলাম। আমরা জুলাই সনদে যদি দেখেন, সব দল স্বাক্ষর করেছে 1 থেকে 47 নম্বর পর্যন্ত দফা সংবিধান সংশোধনের মাধ্যমে বাস্তবায়ন করব। আমাদের হাতে আর সময় নেই। রাকিব হাসান, মার্দিয়া মুমতাজ এবং মোশাররফ হোসেন, 3 জনকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের সম্পাদকীয়তা। আগামীকাল আবার দেখা হবে একই সময়। শুভরাত্রি সবাইকে।